এক রাতের কথা, কেল্লার বাইরের দুনিয়া যখন নিদ্রাতুর স্বপ্নে বিভোর। এ সময় রোমীয় সেনারা অতি নিঃশব্দে কেল্লা থেকে বের হলো। কিছু বের হলো নদীর দিক দিয়ে এবং নৌকায় চড়ে মুসলমানদের অবরোধস্থলে এসে পৌঁছে গেল। আরেক দল অন্য ফটক দিয়ে বের হলো এবং পরীক্ষার ওপর পাটাতন রেখে খুব সন্তর্পণে পরীক্ষা পেরিয়ে গেল। রোমীয়রা এমন গোপনীয়তা রক্ষা করে এই তৎপরতা চালালো যে মুসলমানরা তাদের সামান্যতম নড়াচড়াও টের পেল না। দুজন মুজাহিদ প্রহরায় ছিল, এরাও রইল বেখবর। মুসলিম সেনাদের ওপর আচমকা কিয়ামত ভেঙে পড়ল। রোমীয়দের এ হামলা যেমন আচমকা হলো তেমনই হলো অতি তীব্র। মনে হচ্ছিল মুজাহিদরা জেগে ওঠারও সুযোগ পাবে না। রোমীয়রা তাদেরকে চিরনিদ্রায় শুইয়ে দেবে, কিন্তু মুজাহিদরা আকাশ, মাটি ও রাতের অন্ধকারকে এবং তারপর ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে হামলা হতেই তারা শুধু জেগে উঠল না, বরং এমনভাবে সামলে উঠল যেন আগ থেকেই তারা প্রস্তুত ছিল। দেখতে দেখতে মশালগুলো জ্বলে উঠল এবং তারা রাতকে দিন বানিয়ে ফেলল। এটা আসলে সিপাহ সালারের কৃতিত্ব। তিনি তার সালার ও সৈন্যদেরকে বলে রেখেছেন, এটা শত্রু দেশ, এখানে মুহূর্তের জন্য অসতর্ক হবে না, আর ঘুমাবেও এমনভাবে যেন একটি চোখ খোলা থাকে। ঘোড়া ও অস্ত্র এমনভাবে প্রস্তুত রাখবে যেন এখনই হামলা হবে। মুসলিম সেনাদের আসল প্রাণ ছিল এটাই যে সিপাহ সালারের হুকুমকে তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আত্মা থেকে উচ্চারিত হুকুম বলে মনে করত এবং এর বিরুদ্ধাচরণ করাকে আল্লাহর নির্ঘাত শাস্তির যোগ্য বলে মনে করত। হামলাকারী রোমীয়রা সর্বপ্রথম যে ধাক্কা খেল সেটা হলো মুসলমানরা এমনভাবে জেগে ওঠে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো যেন তারা জানত যে চোরাগুপ্তা এক হামলা আসছে। সঙ্গে সঙ্গে রোমীয় জেনারেলরা এই ভুলও করল যে বহু সংখ্যক শহরবাসী যারা স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসাবে দলে যোগ দিয়েছিল তাদেরকেও নৈশ হামলায় পাঠিয়ে দিল। ওরা তীর তলোয়ার বর্ষা তো ভালোই চালাতে পারত, কিন্তু সম্মুখ যুদ্ধে সুশৃঙ্খল হয়ে লড়াইয়ের যোগ্যতা তাদের ছিল না। ওরা বরং নিজেদের সৈন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ালো। মুসলমানরা যখন পূর্ণ সজাগ হয়ে ক্রোধ ও আক্রোশ নিয়ে তাদের উপর হামলা রুখে দিল, তখন সবার আগে রোমীয় স্বেচ্ছাসেবক যোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সালারদেরকে আগেই বলে বলে মনে গেঁথে দিয়েছেন, অতর্কিত হামলা হলে সৈন্যদেরকে কেমন পজিশন ও বিন্যাস নিয়ে লড়তে হবে। এজন্য রোমীয়রা হামলা করে নিশ্চিত হয়ে যায় মুসলমানরা আগ থেকে প্রতিরোধের জন্য প্রস্তুত ছিল। মশালগুলো যে এত দ্রুত জ্বলে উঠল এটাও তাদেরকে আরও বিস্মিত করে তুলল। মুসলমানদের এই ক্ষিপ্র তৎপরতা রোমীয়দের কাছে অপ্রত্যাশিত ছিল, আর এটাই তাদের জন্য বিপদ হয়ে উঠল। রোমীয়রা যেমন আশা করেছিল যে ঘুমের মধ্যে মুসলমানদের হামলা করে মুহূর্তের মধ্যেই কচুকাটা করে ফেলবে এবং তারা কোনো প্রতিরোধই করতে পারবে না, কিন্তু বাস্তবে তারা দেখল শুধু প্রতিরোধী না, মুহূর্তের মধ্যে মুসলমানরা তাদের আসল রণকৌশলে রুখে দাঁড়িয়ে গেছে। এই অবস্থাটাই তাদেরকে বেসামাল করে তুলল। তাদের এই বেসামাল অবস্থা থেকে মুসলিম সেনারা পুরোপুরি ফায়দা উঠালো। অল্প সময়ের মধ্যে তাদেরকে উল্টো প্রতিরোধমূলক লড়াইয়ে নেমে যেতে বাধ্য করল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে রেখেছেন। দুশমন কেল্লা থেকে বাইরে বেরিয়ে হামলা করলে কোন পদ্ধতিতে লড়তে হবে এবং কেমন চাল চালতে হবে। দুশমন বাইরে হামলা করলেই এক ইউনিট সৈন্য দুশমনের পেছন দিকে চলে যেতে চেষ্টা করবে, যাতে খোলা ফটক দিয়ে কেল্লা ঢুকে পড়া যায়। আর কেল্লার ফটক যদি আগেই বন্ধ হয়ে যায় তাহলে বাইরে থাকা শত্রু সেনাদেরকে ঘেরাওয়ের মধ্যে ফেলে শেষ সৈন্যটিকে খতম করে ফেলা। এ ধরনের লড়াই ও শত্রু দলের পেছন দিকে চলে যাওয়ার অভাবিত চাল গ্রহণের ব্যাপারে মুজাহিদদের বিশেষ অভিজ্ঞতা অর্জিত হয়েছে অসংখ্য লড়াইয়ের ময়দানে। এখন মুজাহিদরা যখন দেখতে পেল ব্যাবিলনের কেল্লাগুলো থেকে পরিখার ওপর সেতু লাগিয়ে রোমীয় সেনাটা বেরিয়ে এসেছে, তখন মুসলমানরা সুযোগ হাতছাড়া করতে রাজি হলো না। মুসলমানরা রোমীয়দের পেছনে গিয়ে সেতুগুলো দখলে নেয়ার চেষ্টা করতে লাগলো। সিপাহ সালার আগেই এক সালারকে তার ইউনিট দিয়ে এ কাজে নিযুক্ত করে দিয়েছেন। ধীরে ধীরে তারা সফলও হলো। কিছুক্ষণ পর রোমীয়রা দেখল মুসলমানরা তাদের পিছন দিক থেকে আসছে। এতে তাদের বেগতিক অবস্থা আরও বেড়ে গেল। এখন লড়াইয়ের চেয়ে রোমীয়দের কাছে যান বাঁচানোটাই প্রধান হয়ে উঠল। তারা পরীক্ষা পেরিয়ে কেল্লায় ফিরে যেতে চেষ্টা করতে লাগলো, কিন্তু মুসলিম সেনারা তাদেরকে এত সহজে ফিরে যেতে দিল না। পরীক্ষার এক আধটা সেতুর ওপর তখনও মুসলমানদের কবজা প্রতিষ্ঠা হয়নি। সেখান দিয়ে কিছু রোমীয় সেনা জীবিত ফিরে যেতে পারল। পরীক্ষার এধারে খুব কম রোমীয়ই প্রাণে বাঁচতে পারল। কিছু রোমীয় পরীক্ষার ওপর দিয়ে লাফিয়ে ওপারে যেতে চাইল, কিন্তু মশালের উজ্জ্বল আলোয় তীরন্দাজ মুজাহিদরা সহজেই তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে লাগলো। এভাবে অনেক রোমীয় পরীক্ষার পানিতে লাশ হয়ে আশ্রয় নিতে লাগলো। কেল্লার লোকেরা যখন দেখল তাদের সেনারা কেল্লার দিকে পালিয়ে আসছে এবং মুসলমানরা তাদেরকে পিছু ধাওয়া করে আসছে, মুকাউকিসের হুকুমে তখন কেল্লার সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হলো, যাতে রোমীয়দের পিছু পিছু মুসলমানরা
কেল্লায় ঢুকে পড়তে না পারে। শুধু মুসলমানদের আটকে রাখার জন্য মুকাউকিস তার অনেক সৈন্যকে বলির পাঁঠা বানালেন। রাতের অন্ধকারের এ লড়াই ছিল অসম্ভব রক্তক্ষয়ী। এমন রক্তক্ষয়ী একটি লড়াই রাতের অন্ধকার থাকতেই শেষ হয়ে গেল। আরও অনেক পর ভোরের সূর্য পূর্ব আকাশে উঁকি দিল। সকালের নরম আলোয় চারদিকে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। যেদিকে চোখ যায় সেদিকেই লাশ আর লাশ। বিক্ষিপ্ত লাশের স্তূপ থেকে দু একজন জখমে আছড়ে পাছড়ে উঠে দাঁড়ালো। তারপর দু এক কদম হেঁটে গড়িয়ে পড়ল। নীল নদীর যে পানি প্লাবনের সময় ডাঙ্গায় উঠে এসেছিল এবং ঝিল ও পুকুর এবং ছোট ছোট বিলের আকারে দূর দূরান্ত পর্যন্ত বিক্ষিপ্ত হয়েছিল, সেগুলোর পানে মৃত সৈনিকের রক্তে লাল হয়ে উঠল। পরিখার বয়ে চলা পানিকে মনে হচ্ছিল রক্তস্রোত বয়ে যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্যে মুসলমানদের নারায়ে তাকবীর স্লোগান চারদিক গুঞ্জরিত করে তুলছিল। শহরের লোকেরা কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে নৈশ হামলার লড়াইয়ের পরিণতি দেখছিল। প্রাচীরের উচ্চতা থেকে এই দৃশ্য আরও কয়েক গুণ ভয়াবহ হয়ে তাদের অন্তরাত্মা শুকিয়ে দিচ্ছিল। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে সংকল্প শহরের নারীরা পর্যন্ত করে রেখেছিল, সেখানে তাদের পুরুষদের এই ধ্বংসাত্মক পরিণতি। সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারল না তারা। এই ভাবনা তাদের মধ্যে মৃত্যুনীল আতঙ্ক ছড়িয়ে দিল। মুকাউকিসকে জানানো হলো শহরবাসী ও সৈন্যরা কেল্লার প্রাচীরগুলোর উপর উঠে বাইরের দৃশ্যগুলো দেখছে। এতে তাদের ভাঙা মনোবল আরও টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মুকাউকিস এটা শুনে ক্রুদ্ধ ভঙ্গিতে বাইরে বের হয়ে হুকুম দিলেন, কোনো শহরবাসী ও সৈনিক যেন প্রাচীরে না চড়ে, শুধু ডিউটিরত সৈনিকরাই সেখানে থাকতে পারবে। এ হুকুম শুনে মুহাফিজ ইউনিটের লোকেরা দৌড়ে প্রাচীরে গিয়ে লোকদেরকে হাঁকিয়ে নিচে নামিয়ে দিল। সারা শহরে মুকাউকিসের হুকুম ঘোষণা করে দেওয়া হলো, অনুমতি ছাড়া কেউ প্রাচীরের ওপর যেতে পারবে না। কেউ গেলে তাকে প্রাচীর থেকে নিচে ফেলে দেওয়া হবে। প্রাচীরের ভিড় কমে গেলে মুকাউকিস তার জেনারেল ও দুজন উপদেষ্টাকে ডেকে পাঠালেন। কিরাসকেও ডাকিয়ে আনলেন। তাদের সবাইকে নিয়ে প্রাচীরের উপর চড়ে গেলেন। কি দেখতে পাচ্ছ তো, নিজেদের রক্ত গরম যুদ্ধের পরিণাম। মুকাউকিস সবার দিকে তাকিয়ে তির্যক কণ্ঠে বললেন, তোমরা ওদের ঘুমন্ত অবস্থায় ওদের উপর হামলা করেছ, কিন্তু রক্তস্রোত কলকল করে ঘোষণা দিচ্ছে যেন ওরা ঘুমন্ত অবস্থায় তোমাদের উপর হামলা করেছে। আমি জানতাম এমনই হবে। তোমরা নিজেদেরকে এভাবেই ধোঁকা দিয়ে কাল্পনিক তৃপ্তিবোধ করবে। বাস্তবতা দেখো, যা তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আমাদের সেনারা তো এখন লড়াইয়ের যোগ্য নেই আর। তবে হ্যাঁ, ইস্কান্দারে থেকে সেনা সাহায্য এসে গেলে তখন তোমরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করার জন্য ঝুঁকি নিতে পারবে। জেনারেল এবং উপদেষ্টারা নিঃশব্দে মুকাউকিসের কথা শুনতে লাগলো। বলার মতো কোনো কথা ওদের মুখে জুটলও না। এখনও আমি সন্ধির কথা বলবো, মুকাউকিস বলতে লাগলেন, কিন্তু এখন সে পথে যেতে হলে আমাদেরকে জিজিয়া দেওয়ার শর্ত মেনে নিয়ে সন্ধি চুক্তি এক প্রকার কিনে নিতে হবে। আমি সবাইকে মুসলমানদের গোলামে পরিণত করতে চাই। একথা বলে যে তোমরা লোকদেরকে এবং সৈনিকদেরকে দারুণ ক্ষিপ্ত করে তুলেছিলে, সেটা আমি জানি। তোমাদের জন্য এখন একমাত্র খোলা পথ হলো লোকদেরকে গিয়ে বলো জিজিয়া করের শর্ত মেনে নিয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করতে। এবারও সবাই নিরুত্তর। মুকাউকিসের মতো তার জেনারেলরাও জানেন, মুসলমানরা যখন কোনো কেল্লাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানায়, সেটা জয় না করে তারা ক্ষান্ত হয় না। ইতিমধ্যে কেল্লা ও প্রাচীরের মধ্যবর্তী স্থানে যে বিশাল ফসলি ক্ষেত ও ফলের বাগান রয়েছে, তাও মুসলমানদের দখলে চলে গেছে। সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, শহরবাসী ও সাধারণদেরকে এই বাস্তব অবস্থা সম্পর্কে সতর্ক করে দিতে হবে যে মুসলমানদের সঙ্গে সন্ধি চুক্তির মধ্যেই এখন তাদের জীবন মরণের প্রশ্ন জড়িত। জনসাধারণকে আমরা জানিয়ে দিতে পারব। কিরাস বললেন, আপনি সন্ধির ব্যাপারে যে উদ্যোগ নিতে চান সেটা নিতে থাকুন। শহরবাসী ও সৈন্যদের অবস্থা তো এখন তাড়া খাওয়া হরিণের মতো। সারা শহর এখন আতঙ্কগ্রস্ত। গতকাল ও গতরাতের আগে তারা কেল্লার ভেতর নিজেদেরকে শতভাগ নিরাপদ বলে ভাবত, কিন্তু এখন এসব প্রাচীরের দিকে নজর পড়লেও তাদেরকে ভয় তাড়া করে। মুকাউকিস জেনারেল ও উপদেষ্টাদেরকে তার মহলে নিয়ে গেলেন। সবাইকে নিয়ে সিভাসালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর নামে একটা পয়গাম লিখালেন। পয়গামে লেখা হলো, আমি নিরাপত্তার ও শান্তির বিনিময়ে আপনাদের দ্বিতীয় শর্তটি মেনে নিচ্ছি। আমাকে সাক্ষাতের সুযোগ দিন। আমার 2-4 জন সঙ্গী আমার সঙ্গে থাকবে এবং আপনারও 2-4 জন সঙ্গী আপনার সঙ্গী হবেন। আমরা আলোচনার মাধ্যমে সন্ধি সমঝোতার কোনো একটা পথ বের করে ফেলব। হয়তো আমরা ভালো কোনো ফয়সালে পৌঁছতে পারবো। এক পত্রদূতের মাধ্যমে তখন পয়গামটি পাঠিয়ে দেওয়া হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তখন কেল্লার পাশে পায়চারি করছিলেন। এ সময় মুকাউকিসের পয়গাম নিয়ে পত্রদূত তার কাছে পৌঁছল। তিনি তার সারদারকে ডাকিয়ে এনে জরুরি বৈঠকে বসলেন। পত্রদূতকে একটু দূরে পাঠিয়ে দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুকাউকিসের পয়গাম সবাইকে পড়ে শুনিয়ে জিজ্ঞেস করলেন, এ ব্যাপারে তাদের মতামত কি? সরাসরি প্রত্যাখ্যান করুন,
সালার জোবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যে আগে ধারণা করছিলেন এ লোক সময় হাতিয়ে নিচ্ছে, এটা সম্পূর্ণ সঠিক। আমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সালারদের দিকে তাকালেন। সবাই জোবাইর ইবনে আওয়ামের কথায় জোর সমর্থন জানিয়ে বলল, সাক্ষাতের ব্যাপারটি প্রত্যাখ্যান করে দিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আবার সবার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। প্রত্যেকের চোখে মুখে প্রত্যাখ্যানের জোরালো অভিব্যক্তি ফুটে আছে। তোমরা কি আমার অপারগতার বিষয়টি ভেবেছ? আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো না আমিরুল মুমিনিন আমার প্রতি কি হুকুম দিয়ে রেখেছেন? তিনি বড় পরিষ্কার ভাষায় হুকুম করেছেন, মিশরের বাদশাহ এই 3 শর্তের একটি যদি মেনে নেন তাহলে তাদের সঙ্গে সন্ধি করে নাও, তবে মনে রাখবে নিজেদের শর্ত শতভাগ বাস্তবায়ন করবে। এখন মুকাউকিস আমাদের একটি শর্ত মেনে নিয়েছেন, আমি আমিরুল মুমিনের হুকুম খেলাপ কিছুতেই করতে পারবো না। এছাড়া এখানে আমরা কি অবস্থায় আছি তা দেখে নাও, আমরা এখনও পানিবন্দী হয়ে আছি। এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করে এসেছি, কিন্তু কেল্লা বেষ্টিত এই ব্যাবিলন শহর জয় করা খুবই কঠিন কাজ। সামনের ফসলি জমি ও বিশাল বাগানও পানিতে ডুবে আছে। এখন আমরা অন্য কোনো শহরে অভিযান চালাতে পারবো না। পানি নেমে গিয়ে আশপাশ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন দুশমনের কি অবস্থা সেটা অনুসন্ধান করে বের করো। সঙ্গে সঙ্গে দুশমনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করো। রোমিওদের মনোবল আত্মবিশ্বাস এখন ভেঙে শতভাগ হয়ে আছে। আমরা ওদের যেসব বন্দী গ্রেপ্তার করেছি তারা বলেছে নৈশ হামলায় শহরের লোকেরাও যোগ দিয়েছিল। এ থেকে আমাদের এই ফায়দা হয়েছে যে শহরের লোকদের মধ্যে মুজাহিদদের ভীতি গেঁথে বসেছে। তারপরও কথা থেকে যায়, সেটা হলো ওরা কিন্তু এখন কেল্লার নিরাপদ আশ্রয়ে বসে আছে। এ অবস্থায় আরও কিছুদিন থাকলে ওদের মনোবল আবার চাঙ্গা হয়ে উঠতে পারে। এর আগেই ওদের সন্ধির প্রস্তাব আমাদের মেনে নেওয়া উচিত। না হয় এরা যদি এই অবস্থা কোনো মতে সামলে উঠতে পারে তাহলে কিন্তু সন্ধির চিন্তা থেকে ওরা দূরে সরে যেতে পারে। সালাররা সবাই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর বাস্তবসম্মত এবং যুক্তিপূর্ণ বক্তব্য শুনে একমত হয়ে বললেন, তাহলে মুকাউকিসের পয়গামের জবাবে বলে দেওয়া হোক তিনি যেন এখানে এসে সাক্ষাৎ করেন। এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ কোথায় হয়েছিল তার উল্লেখ ইতিহাসের কোথাও নেই, তবে সাক্ষাৎ ও আলোচনার কথা সব ঐতিহাসিকরাই লিখেছেন। মুকাউকিসের সঙ্গে 2 জন জেনারেল এবং 2 জন উপদেষ্টা ছিল, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ছিলেন 4 জন সালার। আমর রাদিয়াল্লাহু আনহু আনুগত্য মেনে নেয়া এবং জিজিয়া পরিশোধের ব্যাপারটি আরোপ করার বিষয় ছাড়া অতিরিক্ত কোনো কথা মুকাউকিসকে বললেন না। জিজিয়ার পরিমাণ ঠিক হলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মাথাপিছু 2 দিনার প্রতি বছর মুসলিম খাজানা অফিসে জমা দেবে। নারী, বৃদ্ধ ও অপ্রাপ্ত ছেলে মেয়েকে এ থেকে মুক্ত রাখা হয়েছে। জিজিয়ার পরিমাণ এত সামান্য দেখে মুকাউকিস বিস্মিত হলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুকাউকিস থেকে এই ব্যাপারটি চুক্তিতে অন্তর্ভুক্ত করে নিলেন যে মুসলমানদের যে কোনো দল যেখানে ইচ্ছা সেখানে কিছুদিন অবস্থান করতে পারবে। যদি 2-4 জন মুসলমান বাধ্য হয়ে মিশরে কোথাও কারো বাড়িতে অবস্থান করে তাহলে ঘরের কর্তা যেন কমপক্ষে 3 দিন তাদেরকে আতিথেয়তা দান করে। মুকাউকিসের কোনো দাবি ছাড়াই আমর রাদিয়াল্লাহু আনহু চুক্তিনামায় এটাও অন্তর্ভুক্ত করে দিলেন, মিশরের ভূমি, সহায় সম্পদ, গির্জা, উপাসনালয়, জল ও স্থলভাগে যে কোনো রাষ্ট্রীয় মালিকানাভুক্ত স্থাপনা মিশরবাসীরই থাকবে। মুসলমানরা এগুলোর হেফাজত করবে। মিশরবাসীর ব্যবসা বাণিজ্যের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না। ব্যবসার উদ্দেশ্যে যে কোনো দেশে ইচ্ছা ব্যবসারে যেতে পারবে এবং ভিন দেশ থেকে মালামালও আনতে পারবে। মুকাউকিস এই চুক্তির ওপর রাষ্ট্রীয় সিলমোহর মেরে দিলেন। তারপর বললেন, এই চুক্তিনামার মঞ্জুরি নিতে হবে হেরাকেলের কাছ থেকে। এর মধ্যবর্তী সময়ে উভয় পক্ষের সৈন্যরা স্ব অবস্থানে থাকবে। মঞ্জুরি দ্রুতই চলে আসবে। আলোচনা শেষে মুকাউকিস ব্যাবিলন কেল্লায় ফিরে এসে তার 2 জেনারেল এবং উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন এ ব্যাপারে বিস্তারিত হেরাকেলকে কিভাবে জানানো যায়। সাধারণত শাহী পত্রদূতই হেরাকেলের নামে পাঠানো পয়গামপত্র নিয়ে যেত, কিন্তু মুকাউকিসই আশঙ্কা প্রকাশ করলেন এ ব্যাপারটি এতই গুরুতর যে হেরাকেল না জানে কেমন প্রশ্ন করে পত্রদূতকে হতভম্ব করে দেন। তারপর সে তো এর জবাব দিতে পারবে না। সবাই একসঙ্গে পরামর্শ দিল মুকাউকিস নিজেই বজন্তিয়া চলে যাক, তিনিই একমাত্র হেরাকেলকে বাস্তব অবস্থা বুঝাতে পারবেন। মুকাউকিস নীল দরিয়ার পথে ইস্কান্দারিয়ায় রওনা হয়ে গেলেন। সেখান থেকে জাহাজে করে তার বজন্তিয়া যাওয়ার কথা, কিন্তু কি মনে করে যেন তিনি বজন্তিয়ায় গেলেন না। সন্ধি চুক্তির বিস্তারিত বিষয় লিখে এক পত্রদূতের মাধ্যমে বজন্তিয়ায় পাঠিয়ে দিলেন। চুক্তিনামার মূল কাগজপত্রও পাঠিয়ে দিলেন, যাতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ও মুকাউকিস যার যার স্বাক্ষর মোহরাঙ্কিত করে দিয়েছেন। পত্রদূত দ্রুতই বজন্তিয়া পৌঁছল। হেরাকেল মিশরের অবস্থা জানতে এতই আকুল ছিলেন যে এক পত্রদূত মিশর থেকে পয়গাম নিয়ে এসেছে শুনে নিজে বাইরে দৌড়ে এলেন এবং পত্রদূতের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন পয়গামপত্রটি।
তারপর দম বন্ধ করে পড়তে লাগলেন। চুক্তির কথা পড়ে তার সারা শরীরে যেন আগুন লেগে গেল। সন্ধি চুক্তির বিস্তারিত যখন পড়লেন তখন তো ক্রোধে ফেটে পড়লেন। পত্রদূতকে ভেতরে ডেকে পাঠালেন। তুমি কি আমাকে বলতে পারো? হেরাকেল রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, এই চুক্তিনামা কি শুধু ব্যাবিলনের জন্য, না ওই হতভাগা মুকাউকিস পুরো মিশরই মুসলমানদের ঝোলায় ভরে দিয়েছে? তুমি কি আমাকে বলতে পারো এই জিজিয়া উসুল করে মুসলমানরা মিশর থেকে চলে যাবে, না মিশরের বাদশাহ বনে যাবে, না কায়সারের রোম? পত্রদূত হাত জোড় করে বলল, আপনার দরবারে এই পয়গাম পেশ করা ছাড়া ফরওয়ারে মিশর আমাকে এ বিষয়ে কোনো কথা বলেননি। সে এখন কোথায়? হেরাকেল জিজ্ঞেস করলেন এবং নিজে জবাব দিলেন, নিশ্চয় ব্যাবিলনে বসে ভোগবিলাসে ডুবে আছে। না কায়সারের রোম, তিনি ইস্কান্দারিয়ায় আপনার জবাবের অপেক্ষায় সেখানে অবস্থান করছেন। পত্রদূত জবাব দিল, তুমি এখনই রওনা হয়ে যাও। দ্বিগুণ শক্তিশালী পালতোলার জাহাজ তুমি প্রস্তুত পাবে। ইস্কান্দারিয়ায় খুব দ্রুত পৌঁছে যাবে। মুকাউকিসকে বলবে এই জাহাজে করে যেন আমার কাছে চলে আসে। হেরাকেল হুকুম দিলেন। মুকাউকিস বজন্তিয়ায় হেরাকেলের শাহী মহলে পৌঁছে গেলেন। হেরাকেল রাজকীয় নিয়ম মতো মুকাউকিসকে শাহী সম্মানটুকুও দিলেন না। মুকাউকিস মিশরের মতো এত বড় দেশের গভর্নর, কিন্তু হেরাকেল তার সঙ্গে এমন আচরণ শুরু করলেন যেন তিনি তার গোলাম। হেরাকেল কোনো ভূমিকা ছাড়াই মুকাউকিসকে প্রথমেই জিজ্ঞেস করলেন, এই চুক্তিনামা কার্যকর হওয়ার পর মুসলমানরা কি মিশর ছেড়ে চলে যাবে? হ্যাঁ। মুকাউকিস কোনো সমীহ না দেখিয়ে জবাব দিলেন, ওরা মিশর থেকে চলে যাবে। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। হেরাকেল বললেন, সন্ধি চুক্তিতে লেখা আছে মুসলমানদের যে কোনো দল যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে এবং যেখানে খুশি সেখানে অবস্থান করতে পারবে। আর কয়েকজন মুসলমান কোনো কারণে বা নিরুপায় হয়ে কোনো মিশরীয়ার ঘরে উঠলে সেই মিশরীয়ের ওপর তার আতিথেয়তা দেয়া ফরজ। এ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মুসলমানরা ফিরে যাবে না। এরপর হেরাকেল মুকাউকিসকে বিভিন্ন বিষয়ে এত বেশি প্রশ্ন করলেন এবং অপ্রাসঙ্গিক অনেক কিছু উত্থাপন করে এত খুঁটিয়ে সেসব ব্যাপারে ব্যাখ্যা চাইতে শুরু করলেন যে মুকাউকিস ভেবাচাকা খেয়ে গেলেন। তাই বাস্তব বিষয়টি হেরাকেলের কাছে তুলে ধরাটা তিনি জরুরি মনে করলেন। কায়সারের রোম, মুকাউকিস বললেন, আপনি কি আরবদের শৌর্যবীর্য, বীরত্ব, দুঃসাহস ও সবকিছু বিনাশ করার কঠিন সংকল্প সম্পর্কে জ্ঞাত নন? তাদের সঙ্গে তো আপনার মোকাবেলা হয়েছে এবং আপনি এর পরিণামও স্বচক্ষে দেখেছেন। হাড়ে হাড়ে টের পেয়েছেন মুসলিম যোদ্ধা কি জিনিস। আপনি কি এ ব্যাপারে কখনো আমার সঙ্গে একমত হবেন না যে এই মুসলমানদেরকে পরাজিত করা কমপক্ষে আমাদের এই সেনাবাহিনী দ্বারা সম্ভব নয়? আমার সামনে সন্ধির চুক্তি ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমি ব্যাবিলনকে তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছি। মুসলমানরা যদি লড়াই করে ব্যাবিলন নিয়ে নেয় তাহলে পুরো মিশর তাদের পদতলে চুমু খাবে। দেখো মুকাউকিস, হেরাকেল বললেন, আগেও তুমি আমাকে শামের পরাজয়ের ব্যাপারে খোঁটা দিয়েছ, আর এখন তুমি মুসলমানদের আনুগত্য মেনে নিয়েছ, তাদেরকে জিজিয়া কর দেওয়ারও ফয়সালা করে ফেলেছ, সঙ্গে সঙ্গে মিশরে তাদের পরোক্ষ শাসনও মেনে নিয়েছ। অথচ সেই তুমি আমাকে শামের পরাজয়ের ব্যাপারে খোঁটা দিচ্ছ। মুকাউকিস যে তাকে খোঁটা দিচ্ছে না এবং বিদ্রুপ করছে না, এ ব্যাপারে হেরাকেলের এই ধারণা দূর করতে তিনি অনেক কিছুই বললেন। তিনি আরও বললেন, তিনি এক বাস্তবতার বর্ণনা দিয়েছেন। কোনো ধরনের খোঁটা দেয়া তার উদ্দেশ্য নয়। কিন্তু হেরাকেল তার কোনো যুক্তি মানতে রাজি হলেন না। তুমি কি মনে করেছ আমি মিশর থেকে এত দূরে রয়েছি বলে সেখানকার অবস্থা সম্পর্কে আমি কিছুই জানি না? হেরাকেল বললেন, প্রতিটি মুহূর্তের খবর আমি পেয়ে যাই। মিশরে আমাদের 1 লাখ সৈন্য রয়েছে, এর মধ্যে মাত্র 12,500 সৈন্য সম্মুখ যুদ্ধে লড়েছে। যদি বুদ্ধিমত্তার সঙ্গে বাকি ফৌজের নেতৃত্ব দেয়া যায় তাহলে ওই মুষ্টিমেয় মুসলমানকে মিশরের মরুভূমিতে পিষে দেয়া কোনো ব্যাপারই হবে না, কিংবা তাদের নীল নদে সলিল সমাধি করা যাবে অতি সহজে। এতে নীলের প্রবাহে কোনো ব্যতিক্রম ঘটবে না, নীলনদ তার মতোই বয়ে যাবে। মিশরের আমাদের ফৌজও বড় বড় মজবুত কেল্লায় হেফাজত রয়েছে। এই সামান্য কয়টা মুসলমান ওদের কিছুই বিগড়াতে পারবে না। আমার বিশ্বাস মুকাউকিস, এমন কোনো গোপন ব্যাপার অবশ্যই আছে যেটা আমার কাছে লুকাচ্ছ। মুকাউকিসও তার ধৈর্য রাখতে পারলেন না। তিনিও রেগে গেলেন এবং 2-1টা কঠিন কথা শুনিয়ে দিলেন। তুমি তোমার সবচেয়ে বড় এবং লজ্জাজনক অপরাধের কথা শুনে। হেরাকেল আক্রোশে ফুলে উঠে বললেন, যাদেরকে তুমি আমার হত্যার জন্য পাঠিয়েছিলে তারা তো আমার হাতে কতল হয়েছেই। এখন তোমার পালা। তুমি চরম কাপুরুষতা দেখিয়েছ এবং মিশর আরবদের জন্য খালি করে দিয়েছ। হেরাকেল তো আগেই বলে রেখেছিলেন তিনি সুযোগ পেলেই মুকাউকিসের কাছ থেকে চরম প্রতিশোধ নেবেন। এবার সে সুযোগ তিনি মোক্ষমভাবে পেয়ে গেলেন। তখনই তিনি শহরের হাকিম এবং কোতোয়ালকে ডেকে পাঠালেন। তারা দৌড়ে এলেন হেরাকেলের কাছে। মুকাউকিসকে হাতে হাত কড়া ও পায়ে বেড়ি পরিয়ে দাও, হেরাকেল হুকুম করলেন। তারপর তাকে সারা বজন্তিয়া শহরে ঘুরিয়ে বেড়াও।
এরপর কোনো উন্মুক্ত স্থানে তাকে দাঁড় করিয়ে শহরের লোকদের সমবেত করে ঘোষণা দাও, এ লোক গাদ্দার, সে মুষ্টিমেয় মুসলমানদের হাতে মিশরকে তুলে দিয়েছে। ঘোষণার পর তার হাত কড়া খুলে দেবে এবং পায়ের বেড়ি রেখে দেবে। এরপর আরও লাঞ্ছিত অপদস্থ করে সালতানাতের রোম থেকে বের করে দেবে। হেরাকেলের হুকুম পালিত হলো। মুকাউকিসকে হেরাকেলের হুকুম মতে লাঞ্ছিত অপদস্থ করে সালতানাত থেকে বের করে দেওয়া হলো। হেরাকেল তার প্রতিশোধ নিয়ে নিলেন। মুকাউকিসকে যখন দরবার থেকে বের করে নিয়ে যাওয়া হলো, তখন হেরাকেলের রানী মার্টিনা প্রায় ছুটে এসে সেই দরবার কক্ষে হাজির হলেন। এটাই হলো হেরাকেলের শাহী দরবার ও শাহী আদালত। রানী মার্টিনা দেখলেন হেরাকেল রিজু ভঙ্গিতে বসে আছেন এবং বেচারা কেমন রক্তশূন্য হয়ে গেছে। সেখানে হেরাকেলের এক সচিব এবং 2 মুহাফিজ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রানী মাথায় ইঙ্গিত করতেই ওরা দ্রুত বাইরে চলে গেল। চমৎকার, দারুণ, শাহেনশাহে হেরাকেল। রানী মার্টিনা বললেন, শাহে হেরাকেল জিন্দাবাদ। গাদ্দারদের এমন শাস্তি দেয়া উচিত। মৃত্যু তো আসলে তেমন কোনো শাস্তি না, এতে মানুষ দুনিয়ার ঝোট ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়। এই লোক মুকাউকিস মিশরের বাদশা বনে গিয়েছিল, এখন অপদস্থতার মালা পরে ঘুরে বেড়াক। তার চেহারায় লেখা থাকবে, এ লোক গাদ্দার। মার্টিনা হেরাকেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাকে এমন শাস্তি দিয়েও আমি খুশি হতে পারিনি। রোমের মাটি কখনো গাদ্দার জন্ম দেয়নি। ঝাঁটা মারুন ওর কপালে। মার্টিনা বললেন, সে তো শুধু আমাকে নয়, সালতানাতের রোমকে ধোঁকা দিয়েছে। নিজের মনের ওপর এত বড় মনস্তাপ আর দুঃখের বোঝা চাপিয়ে নেবেন না। আপনার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আমি হারকিউলিনাসকে মিশর পাঠিয়ে দেব। ও ওখানে গিয়ে কি করবে? হেরাকেল ক্ষীণ কণ্ঠে বললেন, ওখানে তো আমার অভিজ্ঞ জেনারেলরাও হাঁটু মুড়ে বসে আছে। আমি জানি আপনার এ কথা বলার অর্থ কি। মার্টিনা বললেন, সে লড়তে পারবে না এবং লড়াতেও হয়তো পারবে না, কিন্তু জেনারেলদের ওপর তো নজর রাখতে পারবে। কেউ গোপনে মুসলমানদের সঙ্গে সন্ধি বা ষড়যন্ত্র পাকায় কিনা, যেমন মুকাউকিস করেছিল। হারকিউলিনাস এ কাজ খুব চমৎকারভাবে করতে পারবে। আসলে ওখানে আমার যাওয়া উচিত, হেরাকেল বললেন, অথবা কস্তুন্তিনের যাওয়া উচিত। তুমি তো জানো কস্তুন্তিন অভিজ্ঞ এক জেনারেল, কিন্তু আমার শারীরিক অবস্থার এমন অবনতি ঘটেছে যে না আমি যেতে পারছি, না কস্তুন্তিনকে পাঠাতে পারছি, কারণ এখানকার শাসন কার্য কস্তুন্তিনই চালাচ্ছে। আমি চাইও এটা যে আমার এই ছেলে যেন সালতানাতের রোমের নিয়ন্ত্রণভার খুব আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করে। রানী মার্টিনার চেহারায় অসন্তোষের ছাপ ফুটে উঠে মিলিয়ে গেল। চেষ্টা করে সেখানে ঠোঁটের উপর এক টুকরো হাসি ঝুলিয়ে নিলেন। আপনি ঠিকই বলেছেন। মার্টিনা কণ্ঠে খুশির ভাব ফুটিয়ে বললেন, আপনার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ মনে হচ্ছে। আমি ডাক্তারকে ডেকে আনাচ্ছি। মিশরের চিন্তা মন থেকে সরিয়ে একটু নিশ্চিন্ত হন। ওখানে তো থিওডর এবং জারাজের মতো বিখ্যাত জেনারেল রয়েছে। মার্টিনা ডাক্তারকে ডেকে আনার জন্য বেরিয়ে গেলেন। হেরাকেলের অবস্থা খুব দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বার্ধক্য তাকে ছুঁয়েছে ঠিক, কিন্তু তার বার্ধক্য বুদ্ধির কোনো কমতি করতে পারেনি, বরং এ সময় বুদ্ধি আরও তীক্ষ্ণ এবং চিন্তাশক্তি হয় আরও গভীর। কিন্তু হেরাকেল মেধা ও বুদ্ধির দিক দিয়েও দুর্বল হয়ে পড়েছেন। এর একটি কারণ এই ছিল যে তিনি তার রানী মার্টিনা ও ছেলে হারকিউলিনাসকে ভয় পেতেন। মুসলিম অমুসলিম সব ঐতিহাসিকই হেরাকেলের নেতৃত্বগুণ, দূরদর্শিতা, বিচক্ষণতা নিয়ে প্রশংসা করেছেন। তারা লিখেছেন, হেরাকেল সূর্যের প্রবল দীপ্তি হয়ে সালতানাতের রোমের দিগন্তে উদিত হয়েছিলেন। রোম সাম্রাজ্যকে বহু দূর দূরান্ত পর্যন্ত তিনি বিস্তৃত করেছেন, এমনকি পুরো শাম, মিশরকেও তার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। তারপর তিনি তার আগ্রাসী দৃষ্টি হানেন আরব বিশ্বের দিকে। মুসলমানরা না থাকলে এতদিনে আরবও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত। এই হেরাকেলই তো কিসরায় ইরানের মতো ভয়াবহ যুদ্ধশক্তিকে পরাজিত করে প্রথমে মিশর থেকে তাড়িয়েছেন, তারপর শাম থেকেও ইরানিদেরকে তাড়িয়েছেন, ইরাক পর্যন্ত তার সালতানাতের বিস্তৃতি ঘটিয়েছেন। সেই হেরাকেলই লক্ষ লক্ষ সৈন্যের যুদ্ধশক্তি নিয়েও গুটি কয়েক মুসলিম সেনাদের কাছে পরাজিত হতে হতে আজ এ পর্যন্ত পৌঁছেছেন। প্রখর ব্যক্তিত্বের অধিকারী সীমাহীন দাপুটে শাহেনশাহ হেরাকেল আজ সামান্য এক নারী মার্টিনাকেও ভয় পান। রানী মার্টিনার কারণে সালতানাতের রোম হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে হেরাকেল এখন মিশরকে বাঁচাতে মিশর যাওয়ার কথা চিন্তাও করতে পারছেন। শাহী মহলের ডাক্তার তো শাহী হুকুমেরই অপেক্ষায় থাকেন। রানীর হুকুম পৌঁছতেই ডাক্তার দৌড়ে এলেন, কিন্তু মার্টিনা তাকে হেরাকেলের কাছে না নিয়ে নিজের কামরায় নিয়ে। এই ডাক্তার শাহী মহলের অন্যান্য রাজকর্মচারীর মতোই বাদশাহ, রানী, শাহজাদা, শাহজাদির ডাক শুনেই ছুটে আসেন এবং তাদের হুকুম পালন করে গর্ববোধ করেন, কথায় কথায় মাথা নুইয়ে কুর্নিশ করেন। কিন্তু এই ডাক্তার সেই মার্টিনার কামরায় ঢুকলো, অমনিই তার হাবভাব পাল্টে গেল, যেন এলোক মার্টিনার কোনো নিকটাত্মীয়। কি অবস্থা? ডাক্তার মার্টিনার কিছু বলার আগে বসতে বসতে বলল,
মাথা এখনো ঠিক হয়নি? না, সেই আগের মতোই, মার্টিনা জবাব দিল। আমি কোনো এক ব্যাপারে সুযোগ পেয়ে বললাম হারকিউলিনাসকে মিশর পাঠিয়ে দিতে। সে জেনারেল এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উপর নজর রাখবে। এতে গাদ্দারের আশঙ্কা কমপক্ষে অনেকটাই কমে যাবে। কিন্তু হেরাকেল পরিষ্কার বলে দিলেন, হয় তিনি মিশর যাবেন, না হয় কস্তুন্তিনকে পাঠাবেন। হারকিউলিনাস কি নাকি এর যোগ্য নয়? তাহলে আমার জন্য কি হুকুম? ডাক্তার জিজ্ঞেস করলেন। তুমি তোমার কাজ চালিয়ে যাও, মার্টিনা বললেন। এখন এই একটি চিকিৎসাই তো রয়ে গেছে। আমার তো এখন মনে হচ্ছে এই লোক তার জীবদ্দশাতেই কস্তুন্তিনকে সিংহাসনে বসিয়ে দেবেন। আজ ওকে দেখে এসে আমাকে জানাও, আর কতদিন তিনি এই দুনিয়ার মদ ও নারী ভোগ করবেন। আমি কিন্তু খুব দ্রুতই ফলাফল চাচ্ছি। মালিকায়ে মুহতারাম, ডাক্তার বললেন, আমি শুরু থেকে এ কথা বলে আসছি, আজও এ কথা বলবো। আপনার উদ্দেশ্য 2-4 মুহূর্তেই পূর্ণ করে দিতে পারি আমি, কিন্তু আমি তো ধরা পড়বই, সঙ্গে আপনিও ধরা পড়বেন। এ কাজ ধীরে ধীরে করতে দিন। আপনি কি আমার চিকিৎসার সামান্য প্রতিক্রিয়াও দেখেননি? কারো কোনো সন্দেহ পর্যন্ত হচ্ছে না। আমি অতি বুদ্ধিমান এবং পণ্ডিত লোকের মুখেও শুনেছি একের পর এক পরাজয়ের কঠিন মনস্তাপই হেরাকেলকে কুড়ে কুড়ে খাচ্ছে। পৃথিবীর যেখানে থেকে যত বড় ডাক্তারে নিয়ে আসুক, কেউ এতটুকু টের পাবে না শাহে হেরাকেলকে কোনো শোক দুঃখ খাচ্ছে, না খাচ্ছে অন্য কিছু। ডাক্তার মাত্রই বলবে শহরের পর শহর, দেশ হারানোর যে শোক, যে অপমান, লাঞ্ছনা তিনি সয়েছেন, এখনও তাকে একের পর এক অপদস্থতার সংবাদ শুনতে হচ্ছে। এরই ভয়াবহ প্রভাব তার শরীর স্বাস্থ্যের উপর পড়েছে। আচ্ছা, এখন উঠো, এখানে বেশি সময় নষ্ট করো না। মার্টিনা তাড়া দিলেন। হেরাকেল না আবার বলে বসেন, ডাক্তার আসতে এত দেরি হচ্ছে কেন? এই ডাক্তার মধ্যবয়সী, প্রায় চোখ মুখে এবং চলাফেরায় বুদ্ধিদীপ্ত ডাক্তার বলেই মনে হয়। মার্টিনা তার চেয়ে 4 গুণ বড় হবে, কিন্তু তাকে ডাক্তারের চেয়ে অনেক ছোট মনে হয়। ডাক্তার উঠে দাঁড়ালেন এবং মার্টিনাকে নিজের দিকে টেনে তার বাহু বন্ধনে বন্দি করে ফেললেন। মার্টিনা একটুও বাধা দিল না, বরং নিজেকে স্বেচ্ছায় তার বাহুতে ছেড়ে দিয়ে শুধু বললেন, আগে তোমার কাজ শেষ করে এসো। হেরাকেলের কামরায় প্রথমে ঢুকলেন মার্টিনা, তার পেছনে পেছনে ডাক্তার ঢুকলেন। দরজায় দাঁড়িয়ে ডাক্তার প্রথমে ঝুঁকলেন, তারপর সোজা হয়ে এবং ডান হাত সামনের দিকে প্রসারিত করে রোমিও ভঙ্গিতে হেরাকেলকে সালাম করলেন। তারপর দ্রুত এগিয়ে গিয়ে হেরাকেলের নাড়ি পরীক্ষা করলেন। নাড়ি ছেড়ে তার বুক পিঠও পরীক্ষা করলেন। মোটামুটি দেখার পর হেরাকেলের কাছে চেয়ার টেনে বসে পড়লেন। কাইসারে রোম, ডাক্তার গম্ভীর গলায় বললেন, সালতানাতে রোম আপনার কারণে টিকে আছে। জয় পরাজয় মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমার চেয়ে অনেক বেশি মেধা ও বুদ্ধির অধিকারী। আপনাকে বেশি কিছু বলাও ধৃষ্টতা প্রদর্শন। আপনি যদি এভাবে হাত পা ছেড়ে হতাশে ডুবে থাকেন, তাহলে পরাজয়ের দাগ আপনার ভাগ্যলিপিতে লিখে দেওয়া হবে। মনোবল শক্ত করুন। এই সিংহাসনে বসে বসেই আপনি এই সাময়িক পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারবেন। আমি অদূর ভবিষ্যৎ নির্ভুল অনুমান করতে পারি। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যে এলাকা সালতানাতের রোম থেকে হাতছাড়া হয়ে গেছে, এর চেয়ে দ্বিগুণ এলাকা সালতানাতের রোমের ঝুলিতে চলে আসবে। মাননীয় রানী আপনাকে এই অবস্থায় দেখে দেখে একলা বসে অনবরত চোখের অশ্রু ঝরায়। আমি তাকেও এই নিশ্চয়তা দিচ্ছি, সালতানাতের রোমের দুর্দিন শেষ। এখন তার বিস্তৃতি আর সমৃদ্ধির দিন শুরু হয়ে যাবে। ডাক্তার, কম কথা বলো, মার্টিনা রাগত স্বরে ডাক্তারকে বলল। তুমি যদি ওনার সঠিক চিকিৎসা করতে না পারো, তাহলে পরিষ্কার বলে দাও, তোমাকে আমরা এর জন্য শাস্তি দিতে যাব না। দেখো ওনার অবস্থা কি হয়েছে। উনি না থাকলে দুনিয়ায় আমিও থাকবো না। আজ আমি তোমার কাছে পরিষ্কার জবাব চাচ্ছি। মনে হলো শোকে মার্টিনার গলা আবেগে কেঁপে উঠেছে। আমি শোকে দুঃখে কাবু হওয়ার মতো লোক ছিলাম না, হেরাকেল বললেন। আমি এমন দুর্বল স্বভাবের মানুষ হলে রোমের সিংহাসন উল্টে দিয়ে সালতানাতের রোমকে এমন বিশাল পরিধি দান করতে পারতাম না। এখন একটি দুঃখ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দুঃখটা হলো রোমিওদের মধ্যেও গাদ্দার মাথাচাড় দিয়ে উঠেছে। তারপরও তুমি আরও ভালো করে দেখে নাও, সম্ভবত অন্য কোনো রোগ আমাকে ধরেছে। আমি দেখেছি কাইসারে রোম, ডাক্তার বললেন। আজ আমি ওষুধ বদলে দিচ্ছি। আমি তোমাকে পূর্ণ সুযোগ দিচ্ছি। যাও, গিয়ে ওষুধ পাঠিয়ে দাও, হেরাকেল বললেন। ডাক্তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং রোমিও পদ্ধতিতে হেরাকেলকে সালাম করে উল্টো পায়ে দরজা পর্যন্ত গেলেন এবং কামরা থেকে বেরিয়ে গেলেন। মার্টিনাও কামরা থেকে এই বলে বেরিয়ে গেলেন যে তিনি ডাক্তারের সঙ্গে এক লোককে পাঠাবেন, যে দ্রুত ওষুধ নিয়ে ফিরে আসবে। মার্টিনা আরেকবার ডাক্তারকে তার কামরায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি করবে? তোমার কি মনে হয়? আমিও দ্রুত কাজ করব এখন থেকে। আমার মনে হয় 1.5 বা 2 মাস সময় লাগবে, এর চেয়ে বেশি নয়। তারপর এই সিংহাসনে আপনার ছেলে হারকিউলিনাস বসবে। তখন তোমাকে আমি এমন পুরস্কার দেব, তোমার পরবর্তী 10 প্রজন্ম আমার কথা স্মরণ করবে।
মার্টিনা বললেন, আমি তোমাকে এখানে আর আটকে রাখবো না। ওষুধ তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর বলো তুমি কি চাও। আপনার কাজ হচ্ছে এটাই বড় কথা। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কি চাই, ডাক্তার বললেন। তার কথা শেষ হওয়ার আগেই মার্টিনা অন্য কামরায় চলে গেলেন। কামরা থেকে ফিরে আসলে দেখা গেল তার সাথে স্বর্ণের একটি টুকরো। একে সোনার ইট বলা হয়। প্রায় 30 তোলা ওজনের হয় এই সোনার ইট। এমন পুরস্কার তাকে এই প্রথম দেওয়া হয়নি। আরও কয়েকবার মার্টিনা তাকে এই ধরনের বকশিস দিয়েছেন। ডাক্তার কামরা থেকে বেরিয়ে না গিয়ে সেখানে দাঁড়িয়ে ঠোঁটে হালকা হাসির আভাস ঝুলিয়ে মাটির দিকে তাকালেন। এই দৃষ্টিকে মার্টিনা ভালো করেই বুঝেন। মুখে বলো কি চাই, এমন ঢুলুঢুলু চোখে আমার দিকে তাকাবে না। মার্টিনা বললেন, আজকের রাতটা একটু রঙিন বানাতে ইচ্ছা করছে। কোনো আধফোঁটা কলি যদি সন্ধ্যার পর পাঠিয়ে দেন তাহলে আপনাকে মন ভরে দোয়া দেব। ডাক্তার বললেন কাচুমাচু হয়ে, পৌঁছে যাবে। মার্টিনা বললেন, এই কলিকে দেখে তোমার ইচ্ছা করবে চিরদিন তোমার ঘরে রেখে দিতে, কিন্তু সকালের আগে ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। মার্টিনা এক লোককে ডেকে ডাক্তারের সঙ্গে পাঠিয়ে দিলেন। স্পেনিশ ঐতিহাসিক ফার্ডিন্যান্ড লিখেছেন, মার্টিনা যেদিন থেকে নিশ্চিত হয়ে গেছেন হেরাকেল তার ছেলে কস্তুন্তিনকেই তার গদিতে বসাবেন, সেদিনই ফয়সালা করে ফেলেন সূক্ষ্ম বিষযুক্ত ওষুধের মাধ্যমে হেরাকেলকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। মার্টিনা ও ডাক্তার ছাড়া এ ব্যাপারে কারো সামান্যতম সন্দেহ পর্যন্ত হবে না। সে রাতেই ডাক্তারের খাস কামরায় এক কম বয়সী যুবতীকে দেখা গেল। সে কামরায় ডাক্তারের পরিবারের কোনো লোকও ঢুকতে পারে না। অবশ্য কেউ যদি ডাক্তারকে আপত্তিজনক কোনো অবস্থায় দেখে ফেলে তাতেও তার কিছু আসে যাবে না, কারণ রোমিওদের অভিজাত ঘরানায় ভোগবিলাস আর খোলামেলা যৌন চর্চার অবাধ পরিবেশ ছিল। ডাক্তারকে আগেও মার্টিনা এ ধরনের সুন্দরী মেয়ে ফুর্তির জন্য দিয়েছিলেন, কিন্তু আজ রাতের মেয়েটি সত্যিই আধফোঁটা কলি। ডাক্তার এমনই চেয়েছিলেন। এটা হেরেমের মেয়ে। এ ধরনের মেয়েকে সাকি বলা হয়, অর্থাৎ যে মদের জলসায় মদ পান করায় উম্মাদ পুরুষদেরকে। শাহী জলসায় এরা অনেকটা উলঙ্গ হয়ে মদ পান করায়, এজন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। তবে এসব মেয়েকে এ ধরনের কাজে ব্যবহার করা হয় না। আজ মার্টিনা তাকে যে কাজে পাঠিয়েছেন। ডাক্তার তো মেয়েটিকে দেখে চোখের পলক ফেলতে পারল না কয়েক মুহূর্তে। আসলেই আধফোঁটা ফুলের কলির মতো তীব্র আকর্ষণী। 1.5-2 মাস পর আপনার ছেলে সিংহাসনে বসবে, এ কথা শুনে মার্টিনা এতই খুশি হয়েছেন যে ডাক্তার যেমন চেয়েছেন তেমন বকশিসই পাঠিয়ে দিয়েছেন। তোমার নাম? ডাক্তার জিজ্ঞেস করলেন। মিরিয়া কিস। আমাকে মেরিও বলে কেউ কেউ, আবার মিরিয়াও বলে, মেয়েটি জবাব দিল। এমন সুন্দরী এক যুবতীকে দেখে মদ ছাড়াই ডাক্তারের নেশা ধরে গেল। তার জ্ঞান বুদ্ধিও যেন লোপ পেয়ে গেল। তোমার আপাদ মস্তক এমন নেশাময় যে তোমার সামনে রোমের সর্বশ্রেষ্ঠ মদও বেকার জিনিস, ডাক্তার নেশাধরা গলায় বললেন। তবুও আমি আপনাকে আমার হাতে মদ পান করাবো, মেরি গলায় আবেগ ঢেলে বলল। আমার হাতে যে রঙিন পানি পান করে সে মেঘের সাদা খণ্ডে ভেসে বেড়ায়। রানী মার্টিনা মেরিকে তার কামরায় ডেকে বিশেষভাবে বলে দিয়েছেন তিনি তাকে পাঠাতে চাননি, কিন্তু ডাক্তারকে খুশি রাখাও জরুরি, কারণ ডাক্তারকে খুশি রাখলে ডাক্তারও হেরাকেলের চিকিৎসা করবে মন দিয়ে। তাই মেরি যেন ডাক্তারকে হাত করে নেয়। মেরি ডাক্তারের কাছে গিয়ে বুঝল এ লোক মানসিকভাবে বেশ ঢিলেঢালা এবং দুর্বল। একে কথায় কথায় আকাশ পর্যন্ত পৌঁছানো কোনো ব্যাপারই না। মেরি তার প্রশিক্ষণ অনুযায়ী ডাক্তারের সঙ্গে অন্তরঙ্গ ভাব দেখিয়ে এমনভাবে কথা বলতে শুরু করলো যে ডাক্তার নির্বোধের মতো আচরণ করতে লাগলো। মেরি তাকে মদ পান করাতে শুরু করলো এবং একের পর এক গ্লাস ডাক্তারের গলায় ঢালতে লাগলো। তারপর তো মনে হলো ডাক্তার নয়, মেরি এ মধ্যবয়সী লোকটির সঙ্গে খেলে যাচ্ছে। নেশার ঘোরে ডাক্তারের মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটল। অধিকাংশই অর্থহীন কথার মাঝে মাঝে বেফাস কথাও বের হতে লাগলো। বলতে বলতে রানী মার্টিনার কথা উঠল। এমনকি একসময় ডাক্তার বলে উঠলেন, আমি চাইলে রানীকে এখানে ডেকে সারা রাত আমার কামরায় রাখতে পারবো। রানী মার্টিনা যখন আমার কাছে থাকেন তখন তিনি রানী নন, তিনি শুধু মার্টিনা হয়ে যান। তারপর ডাক্তার মেরির ওপর দাপট এবং প্রভাব বিস্তারের জন্য বললেন, আজ রানী তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। মনে তো করা হয় এই হেরেম ও অন্দরমহল শাহে হেরাকেলের। আসলে এটা আমার হেরেম, এখানকার সব সুন্দরী মেয়ে আমার। ডাক্তারের এই দাপুটি কথাবার্তা মেরি তেমন পাত্তা দিল না, কিন্তু রানী মার্টিনা ডাক্তারের কাছে আসে এই কথাটা শুনে মেরি বেশ ধাক্কা খেল। তবে মেরির এ সন্দেহ হলো ডাক্তার তাকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলছেন। তবুও মেরির অনুসন্ধানে মন জেগে উঠল। তারপর মেরি তার ভাবভঙ্গি এমন আবেগী ও মনোউদ্দীপক হয়ে উঠল যে ডাক্তারের অবশিষ্ট জ্ঞান বুদ্ধিও লোপ পেয়ে গেল। সিংহাসনের ব্যাপারে কস্তুন্তিন ও হারকিলুনাসকে নিয়ে হেরাকেল ও রানী মার্টিনার মধ্যে যে শীতল লড়াই চলছে সেটা শাহী মহলের অতি নগণ্য কর্মচারীও জানে।
মেরির মতো মেয়েরা আরও অধিকও জানে। তাই ডাক্তারের মুখে রানী মার্টিনার একটা সম্পর্কের কথা শুনে মেরির মধ্যে কৌতূহল জেগে উঠল। মেরি ইচ্ছে করে কথাটা আবার উঠালো। আপনি নিশ্চয়ই সঠিক জানবেন। মেরি বলল, আপনি যে কত বড় মানুষ এটা তো এর দ্বারা অনুমান করা যায়। রানী মার্টিনার সঙ্গে আপনার এমন গভীর সম্পর্ক রয়েছে। আপনার মতে শাহে হেরাক্লের স্থলাভিষিক্ত কে হতে পারে? যাকে আমি চাইব সে, ডাক্তার এলোমেলো গলায় বললেন। মার্টিনার ছেলে ছাড়া সিংহাসনে আর কেউ বসতে পারবে না। যদি শাহে হেরাক্লের হুকুম অন্য কিছু হয়। শাহে হেরাকেল? ডাক্তারের গলা এমন বিদ্রুপাত্মক হয়ে উঠল। এই শাহানশাহের প্রাণ তো এখন আমার হাতের মুঠোয়। চাইলে কালই তার দেহ থেকে প্রাণ বের করে নিতে পারি। কিন্তু যে কাজ ধীরে ধীরে হয় সেটা অনেক বেশি নিখুঁত হয়। মেরি সুরাহি থেকে মদ পানপাত্রে ঢেলে আবারও ডাক্তারের মুখে চেপে ধরল। ডাক্তার ঢকঢক করে তা গিলতে লাগলো। মদের নেশা তো আছেই। তারপর মেরির রূপ ও রেশম কোমল চুল ও নরম চিবুকের সামান্য স্পর্শ দিতেই ডাক্তার মেরির পালিত ভেড়ার মতো হয়ে গেল। তার বকবকানি আরও বেড়ে গেল। তবে ডাক্তার প্রসঙ্গটা একেবারেই পরিষ্কার করলেন না। তবুও মেরির মনে এ সংশয় ভালো করেই চেপে বসল যে শাহে হেরাকেলকে যে রোগ কুড়ে কুড়ে খাচ্ছে সে রোগ সৃষ্টির পেছনে মার্টিনা ও ডাক্তারের কোনো ভূমিকা আছে। ডাক্তার যদিও মদ ও নারীর নেশায় চরম অসতর্ক হয়ে অনেক কিছু বলে ফেলেছেন, কিন্তু তার এও জানা ছিল হেরাকেলের হেরেমের একটি মেয়ের এত দুঃসাহস নেই যে একথা কাউকে বলবে, আর বললেও বিশ্বাস করাতে যথেষ্ট বেগ পেতে হবে। ভোরের অন্ধকার থাকতেই মেরির চোখ খুলে গেল। দেখল ডাক্তার মরা লাশের মতো পড়ে আছে এবং মৃদু নাক ডাকছে। পাড় মাতাল হয়ে ডাক্তার রাতে এভাবেই ঘুমিয়ে পড়েছিল। মেরিকে কেন বকশিস হিসেবে আনিয়েছিলেন তাও ভুলে গিয়েছিলেন। মেরি ধীর পায়ে কামরা থেকে বেরিয়ে গেল। পরদিন রাতে মেরি হেরেম থেকে অনুপস্থিত রইল। আগের রাতে তো রানীর হুকুমে হেরেমের বাইরে ডাক্তারের বাড়িতে ছিল, কিন্তু পরদিন রাতে লুকিয়ে ছাপে হেরেমের বাইরে রইল। শাহী মহলের সঙ্গে সুবাসী চমৎকার একটি বাগান আছে। বাগানের এমন এক জায়গায় সে বসে আছে যেখানে কেউ তাকে দেখতে পাবে না। মেরি একা নয়, এখানে সঙ্গে এক শাহজাদা বসে আছে, নাম কোস্তানিস। কোস্তানিস হেরাকেলের বড় ছেলে কস্তুন্তিনের ছেলে, অর্থাৎ কোস্তানিস হেরাকেলের নাতি। হেরাকেল কস্তুন্তিনকে যেহেতু অনেক ভালোবাসেন, তাই কোস্তানিসকেও তিনি অনেক আদর করেন। কস্তুন্তিন এতদিনে প্রায় মধ্যবয়সে পৌঁছে গেছে, আর কোস্তানিসের বয়স 23-24 বছর। এই যুবক সেসব শাহজাদার মতো যারা নিজেদেরকে লজ্জা, শালীনতা, নৈতিক ও চারিত্রিক দৃঢ়তা থেকে স্বাধীন মনে করত। বাপের অন্তর্মহলকে নিজের জন্য বৈধ মনে করত। বাপের পছন্দের মেয়েকে ভালো লাগলে নিজের বগল দাবা করে নিত। কোনো এক রঙ্গ জলসায় মেরির ওপর তার নজর পড়তেই এই মেয়ের প্রেমে পড়ে যায় কোস্তানিস। বাদশাহের হেরেমে তার ছেলে, ভাতিজা এবং ভাগ্নিদের যাতায়াতের অনুমতি ছিল না, কিন্তু শাহজাদারা হেরেমের দাসদাসীদেরকে তাদের হাতে রাখত। হেরেমের কোনো মেয়ের প্রতি চোখ পড়লে তারা কোনো চাকরানিকে বকশিস দিয়ে বলতো, রাতে অমুক মেয়েকে আমার কাছে পৌঁছে দিও। অধিক বকশিসের লোভে তারা তার চাহিদা মেটাত। মেরিকেও কোস্তানিস এভাবেই লাভ করে। সেই প্রথম মেরি কোনো শাহজাদার ডাকে লুকিয়ে ছাপে হেরেমের বাইরে বেরিয়েছিল, কারণ ওকে বেশ দামি জিনিস মনে করা হতো হেরেমে। তাই কোনো চাকরানি বা পরিচারিকা তাকে বাইরে নিয়ে যেতে সাহস করত না। মেরি জানত গোপনে এসব কর্মকাণ্ড চলে, কিন্তু সে কখনো এ ধরনের মনোভাব প্রকাশ করেনি। এক পুরনো ও অতি চতুর এক পরিচারিকা একদিন মেরিকে বলে তাকে কস্তুন্তিনের ছেলে কোস্তানিস খুবই পছন্দ করে এবং তার সঙ্গে আলাপ করতে চায়। এটা শুনেও মেরি প্রথমে রাজি হতে চায়নি। পরিচারিকা তাকে সাবধান করে দেয়, এভাবে প্রত্যাখ্যান করলে শাহজাদা তাকে চরম লাঞ্ছিত অপদস্থ করবে, এমনকি ইজ্জত লুটেও প্রতিশোধ নিতে পারে। আর যে শাহজাদার এই ডাককে সম্মান করে তাহলে তো তাকে মাথায় উঠিয়ে রাখবে। অবশেষে তাকে রাজি হতে হলো। সে রাতেই পরিচারিকা তাকে কোস্তানিসের হাতে তুলে দেয়। এটা 6-7 মাস আগের কথা। সে রাতেই মেরি কোস্তানিসকে জানিয়ে দেয় যে সে এভাবে হেরামের বাইরে আসতে ভয় পায় এবং এ ধরনের কাজ সে পছন্দও করে না। শাহে হেরাকেলের হুকুমে তাকে আতিথ্য দানের প্রশিক্ষণ দেয়া হয় এবং শাহী মেহমানদেরকে মদ পরিবেশনের দায়িত্ব দেয়া হয়। তখন থেকেই সে নিজেকে পরপুরুষের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তোমার কথা শুনে এবং তোমার এই দৃঢ় আদর্শ দেখে আমি বেশ খুশি হয়েছি মেরি। কোস্তানিস বলল, তুমি যা ভাবছো আমি তোমাকে সে উদ্দেশ্যে ডাকিনি। আমার মনে তোমার ভালোবাসা স্থান করে নিয়েছে। আমি তোমাকে জোর করতে পারবো না যে তোমার মনে আমার ভালোবাসা সৃষ্টি করে নাও। ভালোবাসা জোর করে গড়ে ওঠে না এবং ভালোবাসার কোনো বিনিময়ও হয় না। আমি আমার মনের কথা বলে দিয়েছি, মেরি বলল, আর এটাও শুধু এজন্যই বলেছি আমিও তোমাকে সেসব শাহজাদার মতোই মনে করি যারা হেরেমের মেয়েদেরকে নিয়ে এভাবে ফুর্তি করে।
আবার ভালোবাসার কথাও বলে। ভালোবাসা কার কাছে প্রিয় নয়? আমাকে আমার মা বাবার কাছ থেকে ছিনিয়ে নে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে এই হেরেমের বন্দিখানায় কয়েদ করে নিয়েছে। এই জন্যই আমি ভালোবাসা আর প্রেমের ব্যাকুল প্রিয়াসী। তুমি যদি তোমার মনের কাম পিপাসা মেটানোর জন্য আমাকে ডেকে থাকো, তাহলে আমি হাড় মাংসের তৈরি এক প্রতিমা হয়ে থাকবো তোমার জন্য। আর যদি সেই ভালোবাসার কথা বলো যার সম্পর্ক দৈহিক ক্ষুধা মেটানোর সঙ্গে মোটেও সম্পৃক্ত নয়, তাহলে আমাকে পরীক্ষা করে দেখো। তোমার ভালোবাসায় প্রাণও সঁপে দিব হাসি মুখে। ওরা সে রাতে শাহী বাগানের এক কোণে অনেকক্ষণ বসে থাকে। মেরি যখন ফিরে আসতে চাইল, কোস্তানিস তাকে স্বর্ণ মুদ্রার একটি থলি দিল। মেরি থলেটার দিকে প্রথমে তাকালো, তারপর কোস্তানিসের চেহারার দিকে তাকালো এবং তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। কোস্তানিস তাকে বাহু বেষ্টনে নিয়ে জড়িয়ে ধরল। এই ভালোবাসাকে এভাবে অপমানিত করো না, মেরি ছলছল কণ্ঠে বলল। যখন তোমার ইঙ্গিত পাবো আমি চলে আসব। আমি তোমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করে দেব, কোস্তানিস বলল। আমি হেরেমের সব পরিচারিকা এবং চাকরানিকে বলে দেব, কোনো শাহজাদা যদি তোমাকে পেতে চাই তাহলে যেন পরিষ্কার নিষেধ করে দেয়। তবে শাহে হেরাকেল এবং রানী মার্টিনের হুকুমে যদি কারো কাছে পাঠানো হয় তাহলে সেখানে আমি অপারগ। এরপর থেকে তো প্রায় প্রতিদিন ওদের মিলন সাক্ষাৎ ঘটতে লাগলো। তাদের কোনো সাক্ষাতে তো সারা রাত কেটে যেত। ভোরের পাখির ডাক তাদের ঘনিষ্ঠ তন্ময়তা ভাঙত। তাদের এই প্রেম ভালোবাসার কারণে মেরিকেও অন্য কেউ কামনা করত না এবং কোস্তানিসও অন্য কোনো মেয়ের দিকে মনোযোগ দিত না। কোস্তানিসের বাবা কোস্তন্তিন নিজের মতো ছেলেকেও প্রতিভাধর রণকৌশলী হিসেবে গড়ে তোলে। সঙ্গে সঙ্গে রাজকর্ম সম্পর্কেও তার পরিষ্কার ধারণা গড়ে ওঠে। প্রশাসন ও ব্যবস্থাপনার ব্যাপারেও তার অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই বয়সেই। এজন্য কোস্তানিসকে অন্য 10 জন শাহজাদার কাতারে কেউ ফেলত না। প্রথম সাক্ষাতের 6-7 মাস পর মেরি ও কোস্তানিস আজ এই বাগানের এক কোণে আবার পরস্পরের মধ্যে হারিয়ে যায়। তোমাকে একটা কথা বলবো আজ, মেরি বলল কোস্তানিসকে। তবে কথাটা এখন আপাতত তোমার মনে গোপন রাখতে হবে। গতকাল রাতটি আমার কেটেছে সেই ডাক্তারের কাছে যিনি শাহেনশাহ হেরাকলের চিকিৎসা করান। তিনি ডাক্তার ঠিক আছেন, কিন্তু তার মতো এমন নির্বোধ আমি আর কোনো মানুষ দেখিনি। রানী মার্টিনা আমাকে তার কাছে পাঠিয়েছেন। ডাক্তার তো আমাকে দেখে তার সব খোলস ছেড়ে বেরিয়ে এলেন। তাকে আমি মদপান করাতে শুরু করলাম। আমি তার কথা শুনে বুঝতে পারলাম এ লোকের ভেতরে গোপন কিছু নিশ্চয় আছে এবং সেটা আমি বেরো করতে পারবো। আমি তার আসল উদ্দেশ্য পূরণ না করেই রাতটি পার করে দিতে পারবো। যা হোক, আমার রাত কিভাবে কেটেছে সেটা শুনে তো তোমার কোনো কাজ নেই। এটা শুনে নাও যে তিনি আমার প্রতি এমন মুগ্ধ এবং আবেগ অন্ধ হয়ে উঠলেন যে তার ভেতর থেকে দু একটি এমন কথা বেরোলো যা আমাকে সংশয় ও সন্দেহে ফেলে দিয়েছে। প্রথম কথা হলো, তিনি চেষ্টা করেছেন শাহে হেরাকেলের স্থলাভিষিক্ত হোক হারকিলিওনাস। আর রানী মার্টিনা সম্পর্কে এমনভাবে কথা বললেন যে এ থেকে পরিষ্কার হয়ে গেল রানীর সঙ্গে তার কোনো ধরনের ঘনিষ্ঠতা রয়েছে। এর মধ্যে সন্দেহজনক ব্যাপার নেই কোনো, কোস্তানিস বলল। রানী চান শাহে হেরাকেল যেন অসুস্থ হয়ে ওঠেন। এই জন্য তিনি ডাক্তারকে খুশি রাখছেন এবং খুশি রাখছেন শাহে হেরাকেলকে। আসলে তিনি শাহে হেরাকেলকে খুশি রাখতে চাচ্ছেন কারণ তিনি তার ছেলেকে সিংহাসনে বসা দেখতে চান। তারপর আমার সন্দেহ অটুট আছে। সন্দেহ হলো রানীর সম্মতিতেই ডাক্তার শাহে হেরাকেলকে যে কোনো ভুল বা বিষাক্ত ওষুধ দিচ্ছেন, যে কারণে খুব দ্রুত তার শরীর ভেঙে যাচ্ছে। আমার মনে হচ্ছে ডাক্তার এত বড় দুঃসাহস করতে পারবে না। এজন্য এসব কথা অন্য কারোর সঙ্গে বলা আমাদের উচিত হবে না। আর কারোর সঙ্গে এ বিষয়ে কথা বললেও বলতে হবে এ কথা তোমার মুখ দিয়ে বের হয়েছে। আমি জানি এখন সালতানাতে রোমে রানী মার্টিনার প্রভাব চলে, আর মার্টিনা পর্যন্ত তোমার নাম পৌঁছলে তিনি তোমাকে হত্যা করবেন বা গুম করে ফেলবেন। তবে রানী আবার কখনো তোমাকে ডাক্তারের কাছে পাঠালে তখন ভেতরের গোপন ব্যাপারটি বের করতে চেষ্টা করবে। তিনি যদি তোমার রূপ যৌবনের প্রতি অন্ধ হয়ে থাকেন তাহলে ভেতরের সব কিছু উগড়ে দেবেন তোমার সামনে। আমি সেই গোপন তথ্যটি বের করতে চাই, মেরি বলল।